আপনারা জানেন যে সেখানে একটি অজ্ঞাত ডেড বডি আমরা পাই এবং পরবর্তীতে আমরা প্রাথমিক যে সকল তথ্য পিউ ভিজিট করে পেয়েছিলাম তার মধ্যে আমরা যেটা পাই যে যেই অজ্ঞাত ব্যক্তির লাশটি ছিল সেটি অজিত মিয়া ওরফে বাচ্চু নামে একজন সিএনজি ড্রাইভারের এবং তাকে ভারী অথবা ভোঁতা কোনো বস্তু দিয়ে মাথার উপরে আঘাত করে তার মৃত্যু ঘটানো হয় এবং ঘটনাস্থল হতে তার মোবাইল এবং সিএনজি মিসিং ছিল। তো এই ঘটনার পর থেকেই আমাদের র্যাব 4 ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে আমরা র্যাব সদর দপ্তর ইন্টেলিজেন্স উইং এর সহায়তায় এই ঘটনার সাথে সম্পৃক্ত কয়েকজনকে ঢাকা, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছে এ ধরনের তথ্য পাই এবং এই তথ্য পাওয়ার পরে গতকালকে রাতে আমাদের র্যাব 9, র্যাব 4 এবং ঢাকা ইন্টেলিজেন্স উইং এর টিম আমরা বিভিন্ন স্থানে অভিযান চালায়ে এই ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে ছিনতাইকৃত যে সিএনজি সেটি সহ উদ্ধার করতে সক্ষম হই। আমরা আসামিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে এখন পর্যন্ত যে সকল তথ্যগুলো পেয়েছি তাতে এই ঘটনার সাথে 6 থেকে 7 জনের একটি দল ছিল। এই ঘটনার মূল পরিকল্পনাকারী মুসা, সৌরভ এবং ইয়াসিন, যারা ব্রাহ্মণবাড়িয়াতে গত সপ্তাহে তাদের নানার বাড়িতে একসাথে মিলিত হয় এবং ইতিপূর্বে বিভিন্ন ধরনের ছোটখাটো চুরি এবং ছিনতাইয়ের সাথে এরা সম্পৃক্ত ছিল। সেখানে তারা পরিকল্পনা করে যে যদি বড় কোনো ধরনের ছিনতাই বা চুরি করা যায় তাহলে বেশ কিছু টাকা পাওয়া যাবে এবং প্রাথমিকভাবে সেখান থেকে তারা এই পরিকল্পনাটি গ্রহণ করে। পরবর্তীতে গত 15 তারিখে সকালবেলা ইয়াসিন সে সৌরভের সাথে সাক্ষাৎ করার জন্য ঢাকায় আসে এবং পূর্ব পরিকল্পনা মাফিক 15 তারিখ সন্ধ্যার দিকে একটি সিএনজি ছিনতাই করবে এই টার্গেটে তারা বের হয়। 15 তারিখ দিবাগত রাতে অর্থাৎ রাত আনুমানিক 3টার দিকে ভিকটিম বাচ্চু মিয়া তার সিএনজি নিয়ে শ্যামলীতে অবস্থান করছিলেন এবং সেখান থেকে সৌরভ সে সিএনজি ভাড়া করে এবং সিএনজি ভাড়া করে 60 ফিট সংলগ্ন যে পানির ট্যাঙ্কি এলাকা সেখানে আসার পর সিএনজি ড্রাইভারকে সে টয়লেটে যাবে বলে সিএনজিটা থামাইতে বলে এবং তার একজন ভাই আসবে উঠবে এটা বলে সিএনজি থামাইতে বলে। পরবর্তীতে এখানে এসে সৌরভের সাথে ইয়াসিন যোগ হয় এবং সিএনজি ড্রাইভার যখন সিএনজিটি ঘোরানোর জন্য গাড়ি থেকে নামেন তখন তারা দুজন মিলে তাকে মাথার পিছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং উপর্যুপরি আঘাতের পরে সে আহত হয় এবং গুঙ্গানি শব্দ করে। এই দুইজনের মধ্যে ইয়াসিন সে আবার সিএনজি চালাইতে পারে, সো সে সিএনজি সামনের সিটে বসে এবং সৌরভ যে ভিকটিম আছে তাকে নিয়ে পিছনে সিটে বসে। পরবর্তীতে মুসা যেই পরিকল্পনার অন্যতম অংশীদার তার পরামর্শে এই ড্রাইভারকে যদি বাঁচায় রাখা হয় সেক্ষেত্রে তারা আইন ঝামেলায় পড়বে এই ধরনের তথ্য তাদেরকে দেয় এবং দেওয়ার পরে তারা সৌরভ এবং ইয়াসিন নিশ্চিত করে যে না তাকে বাঁচায় রাখা যাবে না, সেক্ষেত্রে তার মৃত্যু ঘটানো হয়। তার মৃত্যুর পরে তারা প্রায় 1-1.5 ঘন্টা ঢাকা শহরের বিভিন্ন স্থানে লাশটি কোন জায়গায় ফেলবে সেটা রেকি করে কিন্তু কোনো সুইটেবল জায়গা পায় না। পরবর্তীতে আনুমানিক সকাল 4:30টার দিকে মিরপুর ডিএচএস সংলগ্ন 4 নম্বর গেট এলাকায়, যেটা আপনারা ভিডিও ফুটেজে দেখবেন, যে একটা সিএনজি, এই সিএনজিটা এখানে প্রায় 2 মিনিটের মতো থামে এবং তখন ওরা এই ডেড বডিটা এখানে ফেলে চলে যায়। তো এই চলে যাওয়ার পরে পরদিন সকালবেলা এই যেহেতু সিএনজি রক্তাক্ত ছিল সিএনজিটা সাভারে নিয়ে যায় এবং সাভারে গিয়ে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে 16 তারিখ সন্ধ্যাবেলায় তারা সিএনজিটিকে বিক্রির উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং এই ক্ষেত্রে তাদের সাথে এসে মুসা যোগদান করে। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে সিএনজি বিক্রি চক্রের মানে চুরি চক্রের হোতা আলামিন তার 2 সহযোগী দুলাল এবং শাহজালাল তারাও ইতিমধ্যেই এই সিএনজি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যায় এবং ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে আলামিন আসার পরে আলামিনের নিকট সিএনজিটি 45,000 টাকায় বিক্রি করে এবং পরবর্তীতে এই সিএনজিটি কুমিল্লার চান্দিনায় বা দেবিদ্বার এলাকায় নিয়ে এটার পরিবর্তন এবং পরিমার্জন করে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে চেঞ্জ করা হয়েছে। তো
এই ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত যেই 5 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিবরণ ইতিপূর্বে তাদের কয়েকজনের নামে মামলা আছে বলে আমরা জানতে পেরেছি, এবং তাদের যে প্যাটার্ন, সেই প্যাটার্নে আমরা বুঝতে পারি যে এরা বিভিন্ন চুরি এবং ছিনতাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এখন ভাই এই ঘটনার জন্য যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। যারা এই ঘটনাটা ঘটাইছে এরা কি প্রফেশনাল? এর আগে এই ধরনের কোনো ঘটনার সঙ্গে তারা ইনভলভ ছিল কিনা? আমরা যেটা ওদের শুধুই মানে সিএনজি ছিনতাই তাদের মোটিভ নাকি? এটা শুধুই সিএনজি ছিনতাই তাদের মোটিভ, এবং ওরা যেটা বলেছে যে প্রাথমিকভাবে তাদের হত্যার পরিকল্পনা ছিল না, সিএনজিটা ছিনতাইয়ের পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু প্রথম আঘাতে সে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে গেছে, তো পরবর্তীতে তারা আসলে এটাকে হত্যার দিকেই ধাবিত করে। এই গ্রুপটা মূলত বিভিন্ন ধরনের স্টেশন, রেল স্টেশন, এই ধরনের জায়গায় ইতিপূর্বে ছোটখাটো চুরি ছিনতাই এগুলা করেছে বলে তারা স্বীকার করেছে, এবং আমরা যতদূর জানি একজনের নামে সম্ভবত চুরির মামলাও আছে। তো প্যাটার্ন দেখে মনে হয় যে এরা প্রফেশনাল খারাপ কাজের সাথেই সম্পৃক্ত। এটার ব্যাপারে আমরা যেটা জানতে পেরেছি যে এই সিএনজি চোর চক্র যেটা আছে, যেখানে তারা সিএনজিটা বিক্রি করেছিল, ইতিপূর্বে ওখানে আরো কিছু সিএনজি গেছে। তো এটা আসলে হয়তো তদন্তকারী কর্মকর্তা আরো বিস্তারিত তদন্ত করে বলতে পারবেন। কিভাবে হচ্ছে তারা যে আজকে এই পাঁচজন যাতে এই পর্যায়ে আসছে, এদের তো নিশ্চয়ই অনেক হিস্ট্রি আছে, এরা নিশ্চয়ই হয়তো আগে কিশোর গ্যাং ছিল। মানে আমরা আসলে যেমন এই এই আসামির চক্রটার ব্যাপারে আমরা দুইটা জিনিস কমন পেয়েছি। একটা হচ্ছে এরা মাদকাসক্ত, গাঁজা, ইয়াবা এগুলো গ্রহণ করে। দ্বিতীয় হচ্ছে যে ওরা জুয়ার সাথে সম্পৃক্ত। তো এই দুইটা জিনিস হয়তো শুধু এদের ক্ষেত্রে না, আমাদের যারাই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের ভিতরে এই প্রবণতাটা থাকে। তো আমাদের যা ধারণা যে মাদকাসক্তি এবং জুয়া এই দুটা জিনিসই ওদেরকে মাত্র 45,000 টাকা সিএনজি, কিন্তু 45,000 টাকাটা হয়তো ওদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হয়েছে। আচ্ছা ভাই, আমি এখন পরেরটাতে যাই। আপনারা জানেন যে পরেরটা হচ্ছে রং মিস্ত্রি শাহিন হত্যাকাণ্ড, যেটা আমাদের আমরা র্যাব মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, আপনারা এটা জানেন। আমরা আসলে যখনই যেখানে মাদক সংক্রান্ত তথ্য পাই আমরা সেখানেই অভিযান পরিচালনা করি। বাট কিছু ক্ষেত্রে হয়তো আমাদের পক্ষে একদম আপনার খুচরা কনজিউমার যেটা, কারণ আমরা সাধারণত বড় ধরনের অপারেশনগুলোই করি, যে 50 কেজি, 100 কেজি, 2 লাখ পিস, 1 লাখ পিস। অনেক সময় আমরা জানি যে এখানে হয়তো 1-2 পিস ইয়াবা কিংবা পুরিয়া বিক্রি করতেছে। তো সেগুলোর ক্ষেত্রে আমরা লোকাল প্রশাসন বা পুলিশকে আমরা অবগত করি। আর যেগুলো আপনার মানে আমাদের টোটালি একটা ইফেক্টিভ কাজ হবে, সেগুলোর ক্ষেত্রে হয়তো আমরা অভিযান পরিচালনা করি। জি জি পুলিশ অনেক সময় দেখা যায় কি ছোটখাটো বিষয়গুলো দেওয়ার পরে বা এইভাবে মানে ম্যানেজ করে চলে, আস্তে আস্তে এরাই কিন্তু ছড়িয়ে পড়ে। না, ওটা আসলে আমরা ছাড়া ঠিক তা না। ব্যাপারটা হয় কি যে ধরেন আমাদের প্রায়োরিটি থাকে কাজে, একটা হত্যাকাণ্ডের আসামি আমি ধরবো নাকি হচ্ছে গিয়ে একটা খুচরা মাদক ব্যবসায়ীকে ধরবো। যখন আমাদের এই ধরনের কাজ হাতে না থাকে তখন অবশ্যই আমরা ওই কাজটাও করি। বাট আমাদের প্রায়োরিটিতে আপনার এই মাদক, হত্যা মামলার আসামি, জঙ্গি, এগুলা র্যাবের ম্যান্ডেট, এটা আপনারা জানেন। তো আমরা আসলে প্রায়োরিটির ওদিকে দিই। এরপরও আমাদের যার যার দায়িত্বপূর্ণ এলাকায় যখনই আমরা কোন ধরনের ইনফরমেশন পাই আমরা চেষ্টা করি অভিযান পরিচালনা করার জন্য। জি এটা আসলে
আমি বলতে পারবো না, বাট এই সেন্সে আমি বলতে পারবো না যে যেমন আমার র্যাব 4-এর দায়িত্বপূর্ণ এলাকায় আমার রাতে টহল থাকে, বাট আসলে ঢাকা শহরে এত জায়গা এবং এই দুজনই হচ্ছে গিয়ে আপনার সৌরভ এবং সৌরভ আগারগা এলাকাটা পুরাটা চেনে। সো কোন জায়গায় আসলে ইউজুয়ালি টহল বা চেকপোস্ট থাকে এটা হয়তো সে জানে, হয়তো অ্যাভয়েড করতে পারছে। আর ইভেন যদি চেকপোস্ট থাকেও আমরা কিন্তু সব গাড়িকে আটকাই না। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে অন্য কোনো ব্যত্যয় ছিল, যে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির কারণে এই ধরনের কর্মকাণ্ড হয়েছে বলে আমার মনে হয় না। আচ্ছা ভাই, আমি এবার সেকেন্ডটাতে যাই। আপনারা জানেন যে গত 19 তারিখে রাত 9:30টায় সাভারে তালবাগ এলাকায় কামনা অটোমোবাইল গ্যারেজ যেটা আছে সেটার সামনে একটি রিভলভার আগ্নেয়াস্ত্র দিয়ে একজনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। তো এই ঘটনা জানার পরেই আমাদের র্যাব 4-এর সাভার ক্যাম্প এই আসামিকে শনাক্ত করার জন্য কার্যক্রম শুরু করে, এবং আমরা পরবর্তীতে জানতে পারি যে এই আসামির নাম মেহেদী হাসান, এবং গতকালকে আমরা তাকে টঙ্গিস্ত এলাকা হতে রাতের বেলা গ্রেফতার করি। তার সাথে আমরা তার এই অপরাধের সাথে যেই আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করেছে সেই আগ্নেয়াস্ত্রটি প্লাস 17 রাউন্ড অ্যামুনিশন পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু জানতে পেরেছি তার সাথে কোনো একটা জিনিস নিয়ে মনোমালিন্য ছিল, এবং কথা কাটাকাটির এক পর্যায়ে এই মেহেদী তিনি রিভলভার দিয়ে ভিকটিমকে গুলি করেন, যার ফলে তার মৃত্যু হয়। তো ইতিপূর্বে তার মেহেদীর প্রিভিয়াস কোনো আমরা পাইনি, মামলা পাইনি, বাট এই হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি স্বীকার করেছেন। এই দুটি অপরাধের ক্ষেত্রেই যে সকল আসামিদেরকে আমরা আটক করতে পেরেছি তাদেরকে পরবর্তী কার্যক্রম করার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অতি সত্ত্বর থানা হস্তান্তর করব। সে এই ধরনের কোনো তথ্য আসলে আমাদেরকে দিচ্ছে না। আমি যদি বলি দিচ্ছে না, সে যেটা বলতে চাচ্ছে যে এটা তার অস্ত্র তার কাছে ছিল, সে হত্যার কাজে ব্যবহার করছে, বাট এর বাইরে আসলে না, লাইসেন্স সে দেখাইতে পারে নাই। কিন্তু আপনার ইভেন যদি লাইসেন্স থেকেও থাকে, এটা তো আপনার গত 5 আগস্টের পরেই সকল লাইসেন্সধারী অস্ত্র জমা দেওয়ার কথা। যদি ইভেন তার অস্ত্র লাইসেন্স থেকেও থাকে, বৈধভাবে সে রাখেনি। না, সে জমির দালালি করবে। জি জি, অবশ্যই বিশেষ নজরদারি আমাদের। আপনারা জানেন যে ঢাকার অন্যতম বড় একটা হাট হচ্ছে গাবতলী হাট, সো আমাদের প্রায়োরিটি থাকবে ওখানে। অ্যাট দ্য সেম টাইম যেহেতু ঈদের সিজন, সো শপিং সেন্টারগুলোতেও আমাদের কিছু কার্যক্রম আমরা পরিচালনা করব, বাট আমাদের মেইন ফোকাস থাকবে গরুর বাজার এবং ক্রেতা বিক্রেতারা যেন কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের বিশৃঙ্খলার মধ্যে না পড়েন সেটা নিশ্চিত করার জন্য আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যতগুলো বাজে আছে প্রত্যেকটাতে আমাদের র্যাব 4-এর টহলটিং থাকবে। ঠিক আছে ভাইয়া, আপনাদের সবাইকে এত কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ।